টুবানের গায়ে হলুদের সময় মুক্তাকে মন দিয়ে লক্ষ্য করছিল রিক্তা। ছোট পিসি বলতো, আমাদের মুক্তা শুধু নামেই নয়, সব দিক দিয়ে মুক্তোর মতোই ঝকঝকে। সত্যিই তাই। আজও একাই গোটা বিয়েবাড়িটার দায়িত্ব নিয়ে নিয়েছে মুক্তা। সব দিক যেন ঝলমল করছে ওর আভায়। সত্যি কথা বলতে কি, এই কারণেই বাপের বাড়ির সম্পর্কগুলো থেকে দূরে থাকতে চায় রিক্তা। নেহাতি কাকিমা নেই, কাকা এত করে বলেছিল, তাই সব ফেলে ছুটে আসা। না হলে শেষ কয়েক বছরের মুক্তাকে এড়িয়েই চলে রিক্তা। ওর মতো লাইমলাইটে থেকে নিজেকে প্রমাণ করার তাগিদাটাই যেন বড্ড অসহ্য লাগে রিক্তার। সব কাজেই যেন নিজেকে সেরা প্রমাণ করতে চায় মেয়েটা। আর আত্মীয় স্বজন আদিক্ষেতাও করে ওকে নিয়ে। এই তো একটু আগেই ফুলের সাজাবার লোকের উপর কি চোটপাটটাই না করলো। তারপর গায়ে হলুদ কখন বেরোবে থেকে কাকে কিভাবে টাকা পয়সা দিতে হবে সবই চলছে ওর অঙ্গুলি হেলনে। একটু আগেই তো পিস্তুত বোন রিয়া জিজ্ঞেস করছিল ওকে, এত কিছু সামলাস কি করে তুই? জব, ফ্যামিলি, বেবি। ব্যাস, এক্সপার্টাইজ অ্যান্সারের ডালি নিয়ে বসে পড়ল মুক্তা। আসলে বাহবা পেতে ওর জুড়ি নেই। কাকা তো মুখ বলতে অজ্ঞান। তত্ত্ব সাজানো থেকে বধূবরণ সব ঘটে কাঠালি কলা মুক্তা। সবার আদিক্ষেতাগুলো দেখতে দেখতে ক্লান্ত লাগছিল রিক্তার। বড্ড মিস করছিল অতনু আর বেদকে। দূর, ওদের সঙ্গে এলেই ভালো হতো। সবটাই তো মুক্তাই সামলাচ্ছে। কি দরকার ছিল বর ছেলেকে শাশুড়ির জিম্মায় ফেলে এত তাড়াতাড়ি আসার? বিরক্তিটা কাটানোর জন্যই বাধ্য হয়ে ফোন করলো অতনুকে। বেদকে স্কুলে পৌঁছে দিয়ে অতনু তখন অফিসের পথে। কিছুটা যেন তাড়াহুড়ো করেই ফোনটা রেখে দিল অতনু। তাহলে ওরাও কি মিস করছে না রিক্তাকে? ওই দুটো মানুষ আর ওদের ওই এক চিলতে সংসারটা ছাড়া আর কী বা আছে ওর জীবনে? ওদের আঁকড়েই তো রিক্তা কাটিয়ে দিল এতগুলো বছর। নিজের জন্য ভাবার আর সময় হলো কই? সে সময় নিজের চাকরিটার থেকে অতনুর সঙ্গে সংসারটা বড্ড দামি মনে হয়েছিল যে। কোথাও না কোথাও ভিতরের মনটা সাবধান করেছিল নিজের আইডেন্টিটি হারিয়ে ফেলার। তবু সেদিন যখন হঠাৎ দিল্লিতে ট্রান্সফার হয়ে গেল অতনুর, তখন কলকাতার চাকরিটা ছেড়ে ওর হাত ধরে পাড়ি দেওয়ার থেকে ভালো অপশান আর খুঁজে পায়নি রিক্তা। নতুন শহর, মানুষজন, পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে গিয়েই সময় চলে গিয়েছিল অনেকটা। তার কিছুদিন পরই বেদ এলো ওর কোল আলো করে। ব্যাস, ওর গল্পটাও হয়ে গেল আর 5টা মেয়ের মতোই। আজ অতনুও ব্যস্ত, বেদও ডুবে রয়েছে নিজের জগতে। একে ক্লাস 9, তার উপর বন্ধুবান্ধব, মি টাইম সব সামলিয়ে মায়ের জন্য সময় কোথায়? শ্বশুর শাশুড়ি চিরকালই রাশভারী, তাদের সঙ্গে সখ্যতা কোনো দিনই গড়ে ওঠেনি ঠিক মতো। ওদিকে নিজের কলেজের বন্ধু সৈনককে বিয়ে করে স্বাধীন জীবন মুক্তার। একা সংসার, মোটা পারিশ্রমিকের চাকরি, তত্তর করে উন্নতি আর আত্মবিশ্বাসে ভরা জীবন। ওর পাশে নিজেকে বড্ড ফ্যাকাশে লাগে রিক্তার। আজকাল নিজের সংসারের 4টে দেওয়ালের মধ্যেই যেন বড্ড দমবন্ধ লাগে। জীবনটা যেন বড্ড একই খাতে বয়ে চলেছে শেষ কয়েক বছর। বন্ধুবান্ধবের সঙ্গেও যোগাযোগ কমেছে ধীরে ধীরে। সব থেকে কাছের মানুষ মুক্তাকে নিজে থেকেই দূরে সরিয়ে দিয়েছে রিক্তা। কখনো কখনো বড্ড মন খারাপ লাগে ফেলে আসা দিনগুলোর জন্য। তবু জীবন চলতে থাকে ঘড়ির কাঁটার মতো একটা বিশেষ ছন্দ ধরে। বিয়ে বসে গেছে বেশ কিছুক্ষণ, এখন একটু ফাঁকা হয়েছে মুক্তা। মেয়ের বাড়ির লোকেরাই আপাতত সামলাচ্ছে সবটা। মাঝে মাঝে নিয়মগুলো বলে দেওয়া ছাড়া আর বিশেষ কাজ নেই এখন। মুক্তার বর সৈনকের আড্ডা দেওয়ার ক্ষেত্রে কোনো জুড়ি নেই। এসেই বসে পড়েছে অতনুদা আর টুবানের বন্ধুদের সঙ্গে। ছেলেকে মেজমার জিম্মায় রেখে কাকার সঙ্গে বিয়ের দিকটা দেখছিল মুক্তা। বিয়েটা শুরু হয়ে গেলে ধীরে ধীরে আত্মীয়দের গোল টেবিলে এসে যোগ দিল ও। মেজমা তখন টুবানের শাশুড়ির সঙ্গে গল্পে মত্ত। কি বলবো বেয়ান, সে সময়ে আমাদের বাড়িটাই অন্যরকম ছিল। বহু বছর পর দিন 15 তফাতে ঘরে 2 ছেলের ঘরে লক্ষ্মী। শ্বশুরমশাইয়ের আনন্দ আর দেখে কে? বড় সাধ করে মিলিয়ে নাম রাখলেন দুজনের।
মুক্তা আর রিক্তা দুজনের দুষ্টুমিতে আমাদের বাড়িটা যেন গম গম করত। এই ঝগড়া তো এই গলাগলি। আমি তো বলি মুক্তা হতে পারে বড়দির মেয়ে, কিন্তু ও আসলে আমারই মেয়ে। মেজমার কথাগুলো শুনে পুরানো দিনগুলো চোখের সামনে যেন ভেসে উঠছিল মুক্তার। সরস্বতী পুজোর সকালে ম্যাচিং করে দুই বোনের সাজ, একসঙ্গে লুকিয়ে কলেজ কেটে ম্যাটিনি শুয়ে সিনেমা দেখা, প্রথম প্রেম, আরও কত কি। খুব আলতো করে মেজমার কাঁধে মাথা রাখলো মুক্তা। মেজমার কথা শুনে টুবানের শাশুড়ি বললেন, সেই তো, আমাদের সময়ে তো মা কাকিমা একই ছিল বলুন। ছোটটাও না বলেই চলে গেল। হঠাৎ স্ট্রোক, সব শেষ। টুবানটা তখন 8-এ পড়ে। ছেলে কিন্তু আমাদের বড় ভালো। মেজমার কথায় কিছুটা কপট রাগ দেখিয়ে বলে ওঠে মুক্তা, আর মেয়েগুলো? ওর কথায় হেসে ওঠে সবাই। মেজমা আদর করে গাল টিপে দেয় মুক্তার। দাঁড়াও না, রিকুকে বলছি। শুধু ছেলেই ভালো তোমাদের? তার যে কি হয়েছে, সব সময় যেন কি ভাবছে। মেজমার কথাটাই যেন ধাক্কা লাগে মুক্তার। সত্যি শেষ কয়েক বছরে যেন বড্ড পাল্টে গেছে দুই বোনের সম্পর্কের সমীকরণটা। কেন, কি হয়েছে রিক্তার? অতনুদার মতো প্রাণ খোলা মানুষ, বেদের মতো মিষ্টি ছেলে, তবু কিসের এত দুঃখ? আজকাল যেন ওকে কিছুটা এড়িয়েই চলে রিক্তা। শেষ কয়েকবার ফোন করলেও ধরতো না, বা ধরেও কথা বলতো না ঠিক করে। তারপর থেকে ধীরে ধীরে সময়ের অভাবে কথা বলা হয়ে ওঠে না ঠিক করে। রিক্তার তরফে যেন সম্পর্কটা জিইয়ে রাখার বিশেষ ইচ্ছেও নেই। এই যে গোটা বিয়ে বাড়িতে কেমন যেন ছাড়া ছাড়া হয়ে ঘুরছে। শাড়ি গয়না নিয়ে বড্ড ব্যস্ত যেন। কাকা বারবার বলে দিয়েছিল পুরো বিয়েটার দায়িত্ব দুই বোনের, কিন্তু কোথায় রিক্তার সেই আন্তরিকতা? আজকাল মুক্তারও আর নিজে থেকে যেচে গিয়ে কথা বলতে ইচ্ছে করে না। থাক ও ওর মতো। তবু বড্ড আশা ছিল দুই বোন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, আনন্দ করবে। সত্যি কথা বলতে আজকাল ব্যস্ত জীবনে এই পারিবারিক অনুষ্ঠানগুলোই তো টাটকা বাতাসের মতো, সবার সঙ্গে দেখা হওয়া, কথা হওয়া। আচ্ছা, কেন এতটা বদলে গেল রিক্তা? ওর কি কখনো মনে পড়ে না পুরনো বাড়ির ছাদের খেলা, ওদের সেই স্টিকার লাগানো ডায়েরি, ঠাম্মার ঘর থেকে আচার চুরি, আর ওদের নিজেদের সিক্রেটগুলোর কথা? সময়ের সঙ্গে সব হারিয়ে যেতে পারে, তাই বলে দুই বোনের সম্পর্ক পাল্টে যায় কি করে? বাসর ঘর মেতে উঠেছিল হাসি ঠাট্টা হই হুল্লোড়ে। এতদিন পর ভাই বোনেরা সবাই একসঙ্গে। মা আর বেদকে বাড়িতে ড্রপ করে বিয়ে বাড়িতে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল রিক্তার। ওকে ঢুকতে দেখেই অতনু টুবানের এক কলিগের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলল, এই যে দেখছেন নীলাম্বরী সুন্দরী মহিলা, ইনি আমার স্ত্রী। দারুণ চিলি চিকেন রান্না করে কিন্তু, নেমন্তন্ন রইল। মাথাটা যেন দপ করে জ্বলে উঠল রিক্তার। অতনু কি তবে তাই চেয়েছিল? সারা জীবন শুধু ওই সুন্দরী তকমা লাগিয়ে বাড়িতে একজন কাজের লোকের মতো রাখতে? ওর কেরিয়ারের জন্যই তো সব ছাড়তে হয়েছিল রিক্তাকে। বেশ ঝাঁঝিয়ে উঠে বলল রিক্তা। বলতে বলতে কোথায় থামতে হয় আজও যদি না বোঝো তো বুঝবে কবে। কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে ছাদে এসে কান্নায় ভেঙে পড়ল রিক্তা। আজ ওর পরিচয় শুধু ভালো চিলি চিকেন রান্না করাতেই থেমে গেল। কেন, অতনু কি ভুলে গেল রিক্তার গানের কথা, সারা বাড়িতে আঁকা ওর ছবিগুলোর কথা? সত্যি রোজগার না করলে বোধহয় সংসারে কোনো সম্মানই থাকে না। এতদিনে পুরনো সব প্রফেশনাল কন্ট্যাক্টগুলো হারিয়ে গেছে, আর এতটা গ্যাপের পর কেই বা দেবে ওকে নতুন করে চাকরি? এতটা অসহায় কোনোদিন লাগেনি ওর। কাঁধের কাছে একটা উষ্ণ স্পর্শে চমকে উঠল রিক্তা। চোখটা মুছে ঘুরে তাকাতেই মুক্তার চোখে যেন ওর শাড়ি গয়নায় ঢাকা বাইরের ভালো থাকার নাটকটা ধরা পড়ে গেল। খুব আস্তে আস্তে জিজ্ঞাসা করলো মুক্তা, কি হয়েছে তোর? উফ, মুক্তার এই ওভার কেয়ারিং অ্যাটিটিউডটাই বড্ড বিরক্ত লাগে রিক্তার। নিজেকে সামলে উত্তর দিল, খুব পার্সোনাল, তুই বুঝবি না। বলেই দেখ না, কিছু করতে নাই বা পারলাম, আগে তুই তো বলতিস যে শেয়ার করলে মন হালকা হয়। পারবি না রে মুখু, তুই তোর সুখের দুনিয়ায় আমার প্রবলেমগুলো বুঝবি না। আমার সুখের দুনিয়া? হ্যাঁ, নিজে রোজগার করছিস, সোমনকের মতো
ফ্রেন্ডলি হাজবেন্ড। আর কি চাই তোর? কেন, তোকে দেখেও তো একবারও মনে হয় না যে তুই খারাপ আছিস। অতনুদার মতো দিন খোলা মানুষ। শাট আপ মুক্তা। কতটা চিনিস তুই অতনুকে? আমি ওর চোখে কি আর গিভার ছাড়া কিছু নই রে? দেখলি না আমার পরিচয় চিলি চিকেন রান্না করি। রিক্তার কথায় হেসে ফেলে মুক্তা। নিজের ব্যাগ থেকে জলের বোতল বের করে ওর হাতে দেয়। তারপর বলে, তুই এত বছর একসঙ্গে থেকে এটুকু বুঝলি না যে অতনুদা অত ভেবে কথা বলে না? বলতে হবে। সৈনক তোকে এমন কথা বলে বল? না, কিন্তু এমন অনেক কথা হয় রে যেগুলো খারাপ লাগে। আসলে কি জানিস, আমাদের সবার জীবনে কিছু না পাওয়া থাকে রে, আর সেগুলোর সঙ্গেই চলতে থাকে প্রতিদিনের লড়াই। তোর মতো ওয়েল এস্টাবলিশ মেয়ের লাইফে লড়াই? হাসালি। হুম। যখন তোকে দেখি ভাবি বেদকে কি ডিসিপ্লিন তৈরি করেছিস, সময় দিয়ে যত্ন করে বড় করেছিস। আমি পাচ্ছি কই? কতটুকুই বা সময় দিতে পারি রায়ানকে। আবার ভাবি জবটা খুব দরকার রে, নিজের কথাও তো ভাববি মুকু, ভাবতেই হবে। এই আমি দেখ কি পেলাম বলতো? অনেক কিছু আছে তোর, অনেক। তুই তোর মতো করে ভালো আছিস বাবু। একটু ঠান্ডা মাথায় ভাব। কিছু না রে, শুধু গোটা সংসারের টেক কেয়ার। সেই কাজটাও অনেক বড় দায়িত্ব রে। হ্যাঁ, শুধু করে যাওয়া অন্যের জন্য। জানিস মুকু, সংসারে কিছু আমার নয় রে, এখন আমি শিক্ষানবিশ। এমনকি ছেলেটারও নাকি স্পেস চাই। বুঝি রে। তবে জানিস, কখনো কখনো এটাও ভাবি যে তোর মতো আমার ইনলসরা যদি কাছে থাকতো, আমার আর আমার ছেলের স্ট্রাগলটা বোধহয় একটু কম হতো। অদ্ভুত একটা অনুভূতি হতে লাগলো রিক্তার। সত্যি বিয়েবাড়িতে আসার পর থেকে একবারও মুকুর ছেলেটাকে আদর করা হয়নি তো। আবার বলতে থাকে মুক্তা, আমরা সবাই আমাদের নিজেদের মতো করে ভালো আছি রে, মন খারাপ করিস না। ফেলে আসা দিনের প্রতিটা ডিসিশন তো তোরই নেওয়া। কি হবে বল এখন আফসোস করে? ব্যঙ্গাত্মক হেসে রিক্তা বলে ওঠে, হ্যাঁ সেই, সময় চলিয়া যায় নদীর স্রোতের বায়। এসব না ভেবে বরং তোর সাজানো বাগানে ফুল হয়ে থাক, না হলে তোর মন খারাপটা বেদের উপর প্রভাব ফেলবেই। আর বলতো কি করিস তুই? তোর রং তুলিগুলো কোথায়? হেসে ওঠে রিক্তা, সেসব এখন অতীত রে। কেন? আর ওগুলো করে তুই সবটাকে কেন রোজগারের সঙ্গে কেন লিঙ্ক করছিস বলতো? অতনুদার ঠাট্টা, বেদের মি টাইম সবটাই কোইন্সিডেন্স। কেউ চায় না তোকে হার্ট করতে। তুই রং তুলি ধর রিকু, আর কেউ না থাক, আমি তো আছি। আমি কি পারবো আর? শিল্পী তুই, শিল্পী তার শিল্পকে কখনো ভুলতে পারে না। সময়ের অভাবে বড়জোর থেমে যেতে পারে, বন্ধ হয় না রে। এত বুঝিস তুই আমায়? চোখের জল মুছে মুক্তা বলে, তুইও বুঝিস আমায়, কিন্তু বোঝার চেষ্টা করিস না। আর দূরে সরে যাস না রে, না হলে আমি আমার কথাগুলো কাকে বলবো? তুই যে সবার আগে আমার সব থেকে কাছের বন্ধু রে। মুক্তার কাঁধে মাথা রাখে রিক্তা, জড়িয়ে ধরে দুজন দুজনকে। দুজনের চোখের জলে ভেসে যায় দুজনের কাঁধ। সঙ্গে এতদিনের সব অভিমান, জমে থাকা ইগোর দেওয়াল ভেঙে স্পষ্ট হয়ে ওঠে সম্পর্কের সুতোটা। পুরনো ভালোবাসার বাঁধনে নতুন করে একে অপরকে আঁকড়ে ধরে দুই সহচরী।